হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস আছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 7। চ্যাপ্টার নাম্বার 7 আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। দ্য ভ্যালুয়েশন অফ সিকিউরিটি অর্থাৎ সিকিউরিটি মূল্যায়নের জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 4টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটে আমরা শিখব হচ্ছে বন্ড ভ্যালুয়েশন, 2 নাম্বার ফরম্যাটে আমরা শিখব স্টক ভ্যালুয়েশন, 3 নাম্বার ফরম্যাটে আমরা শিখব হচ্ছে অপশন প্রাইস এবং 4 নাম্বার আমরা শিখব হচ্ছে কনভার্টেবল সিকিউরিটি। তো এই 4টা ফরম্যাট এর মধ্যে থেকে 4টা ফরম্যাটই খুবই গুরুত্বপূর্ণ ফরম্যাট। তো মনে রাখতে হবে যে এই 7 নাম্বার চ্যাপ্টার থেকে আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন হবে, মানে সবচেয়ে বেশি প্রশ্ন হবে 7 নাম্বার চ্যাপ্টার থেকে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2017 থেকে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস দিছে। দেখতেছি যে 2017 সালে এই চ্যাপ্টার থেকে 7 নম্বর চ্যাপ্টার থেকে পার্ট বি তে 2টা এবং পার্ট সি তে একটা প্রশ্ন, 18 সালে পার্ট বি তে একটা, পার্ট সি তে একটা, 19 সালে পার্ট বি, পার্ট সি তে একটা একটা, 2020 সালে পার্ট বি তে একটা এবং পার্ট সি তে 3টা প্রশ্ন আছে। 2020 সালে এই চ্যাপ্টার থেকে 34 মার্কের ম্যাথ আছে। 21 সালে পার্ট বি, পার্ট সি তে একটা একটা, 22 সালেও পার্ট বি তে 2টা এবং পার্ট সি তে একটা। তো তোমরা পরীক্ষা দিও 2023 সালে। আমরা আশা করি 2023 সালে পার্ট বি এবং পার্ট সি তে একটা একটা প্রশ্ন থাকবেই। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পার্ট বি অথবা পার্ট সি তে আরেকটা প্রশ্ন আসতে পারে। একটা একটা প্রশ্ন থাকবেই। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পার্ট বি তে আরেকটা অথবা পার্ট সি তে আরেকটা প্রশ্ন আসতে পারে। তো সবাই এই চ্যাপ্টারকে আমরা সবাই গুরুত্ব সহকারে নিব, কারণ চ্যাপ্টারটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এখানে যেহেতু 4টা ফরম্যাট, আমরা আজকে প্রথম ফরম্যাট নিয়ে আলোচনা করব, বন্ড ভ্যালুয়েশন। তো এই বন্ড ভ্যালুয়েশনের ক্ষেত্রে আমাদের বন্ড ভ্যালুয়েশনের সূত্র হচ্ছে 3টা। প্রথম সূত্রটা হচ্ছে বড় সূত্রটা। এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করব? যখন আমাদের প্রশ্নে নাম্বার অফ ইয়ার অর্থাৎ এন এর মান দেওয়া থাকবে এবং কুপন রেট, এন এর মান এবং কুপন রেট যখন দুইটাই দেওয়া থাকবে, তখন আমাদের ভিভি মানে কি, ভ্যালু অফ বন্ড, সূত্র হচ্ছে আইএনটি ইন্টু 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস আই পাওয়ার এন ডিভাইডেড বাই আই প্লাস আরবি ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার এন। এই সূত্রটা হচ্ছে আমরা যখন নাম্বার অফ ইয়ার এবং কুপন রেট যখন দুইটাই দেওয়া থাকবে তখন এই বড় সূত্রটা। 2 নাম্বারটা বন্ডের ভ্যালু সূত্র হচ্ছে আইএনটি ডিভাইডেড বাই আই। এটা কখন? এটা হচ্ছে যখন শুধুমাত্র কুপন রেট দেওয়া থাকবে কিন্তু কোনো বছর থাকবে না। তাহলে 2 নাম্বার সূত্রটা কখন? কুপন রেট দেওয়া থাকবে কিন্তু কি থাকবে না, বলো দেখি? নাম্বার অফ ইয়ার থাকবে না স্যার। নাম্বার অফ ইয়ার থাকবে না। আর 3 নাম্বার সূত্র হচ্ছে বন্ডের ভ্যালু সূত্র হচ্ছে রিডেমেবল ভ্যালু ডিভাইডেড 1 প্লাস আই পাওয়ার এন, অর্থাৎ এই বড় সূত্রের সেকেন্ড পার্টটুকু। এই সূত্রটা কখন? যখন কুপন রেট থাকবে না, যখন কুপন রেট থাকবে, এখানে হবে কুপন রেট থাকবে না, ঠিক আছে? তার মানে 2 এবং 3 নাম্বার সূত্রটা আমি আরেকবার ক্লিয়ার করতেছি। 2 নাম্বার সূত্র হচ্ছে কুপন রেট থাকবে কিন্তু নাম্বার অফ ইয়ার থাকবে না, আর 3 নাম্বারটা হচ্ছে কুপন রেট থাকবে না কিন্তু নাম্বার অফ ইয়ার থাকবে। কথা কি বুঝতে পারছি? 2 এবং 3। জি স্যার। তাহলে প্রথম সূত্র কি? নাম্বার অফ ইয়ার এবং কুপন রেট দুইটাই থাকবে। 2 নাম্বারটা কুপন রেট থাকবে কিন্তু বছর থাকবে না। 3 নাম্বারটা কুপন রেট থাকবে, বলে বছর থাকবে কিন্তু কুপন রেট থাকবে না, ঠিক আছে? তাহলে আশা করি এই 3টা সূত্র প্রশ্ন দেখে আপনারা বুঝতে পারবেন যে কখন কত নাম্বার সূত্র আমরা অ্যাপ্লাই করব। তাহলে 3টা সূত্রে কি কি লাগবে সেটা আমরা পরে আলোচনা করব, একটু সূত্রগুলো দেখে আসি। এরপরে আমাদের 4 নাম্বার যেটা শিখবো সেটা হচ্ছে কারেন্ট ইল্ড। এই কারেন্ট ইল্ডের সূত্র হচ্ছে আইএনটি ডিভাইডেড বাই সেলস প্রাইস অথবা বন্ডের ভ্যালু। আমরা সর্বপ্রথম দেখব যে আমাদের প্রশ্নে সেলস প্রাইস আছে কিনা। যদি সেলস প্রাইস থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে তাহলে বন্ডের ভ্যালুকে আমরা সেলস প্রাইস ধরবো। তাহলে কারেন্ট ইল্ডের অরিজিনাল সূত্র হচ্ছে আইএনটি ডিভাইডেড বাই কি, সেলস প্রাইস। যদি সেলস প্রাইস না থাকে তাহলে বন্ডের ভ্যালুকে কি ধরবো আমরা? সেলস ধরবো। সেলস প্রাইস দেবো। ওকে। 5 এবং 6 নাম্বার সূত্রটা খুবই 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 ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলি ওয়াইটিএম আর একটা ওয়াইটিসি। এই সূত্রটা সেই ফার্স্ট ইয়ার ফিনান্স থেকে পড়তেছে, ফোর্থ ইয়ার পড়বা মাস্টার্স থেকে এই সূত্র দুটোই পড়বা। তাহলে ওয়াইটিএম এর সূত্র কি? আইএনটি প্লাস আরবি মাইনাস এনএসবি ভাগেন ডিভাইডেড বাই আরবি প্লাস এনএসবি ডিভাইডেড বাই 2 ইন্টু 100।
ওয়াইটিএম এবং ওয়াইটিসি সূত্রটা সেম, শুধু ওয়াইটিএম এ যেখানে আরবি মানে রিডিমেবল ভ্যালু, ওয়াইটিসি ক্ষেত্রে সেখানে সিপি, সিপি মানে কি কল প্রাইস, আর বাদ বাকি সূত্রগুলি যা আছে তাই। তাহলে 6 নাম্বার সূত্র গেল। এবার 7 নাম্বার ক্যাপিটাল গেইন অর লস। ক্যাপিটাল গেইন বা লসের প্রথম যে সূত্র সেটা হচ্ছে ওয়াইটিএম থেকে কারেন্ট ইল্ড আমরা বাদ দিব, অর্থাৎ এখানে যে ওয়াইটিএম বের করব এবং আগে 4 নাম্বার যে কারেন্ট ইল্ড, এই দুইটার বিয়োগফল, এই দুইটার বিয়োগফল হবে ক্যাপিটাল গেইন অর লস। এখন গেইন কখন, দুইটা যদি পজিটিভ হয় তাহলে গেইন, যদি নেগেটিভ হয় তাহলে কি লস। আমরা সবসময় ওয়াইটিএম মাইনাস কারেন্ট ইল্ড সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। যদি এই দুইটা মান না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্র হবে সেলস প্রাইস মাইনাস কল প্রাইস। তাহলে কারেন্ট ইল্ড ক্যাপিটাল গেইন বা লসের সূত্র হচ্ছে দুইটা। প্রথম সূত্র কি ওয়াইটিএম মাইনাস কারেন্ট ইল্ড, আর 2 নম্বর সূত্র কি একটু বলেন তো দেখি। সেলস প্রাইস মাইনাস কল প্রাইস। সেলস প্রাইস মাইনাস কল প্রাইস। তাহলে এই 7টা সূত্র যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে এই ফরম্যাটে যে কোনো অঙ্ক আমরা পারবো। এখন এই 7টা সূত্রের জন্য আমাদের কিছু ওয়ার্কিং করতে হয়, যেটা কিনা আমরা সূত্রের শেষে হিয়ারি লিখি। এই প্রত্যেকটা অঙ্ক করার জন্য শুরুতেই আমরা প্রশ্ন থেকে খুঁজবো যে প্রশ্নে ফেজ ভ্যালু দিয়ে আছে কিনা। ফেজ ভ্যালু, যেটা ফেজ ভ্যালু থাকবে ওই ফেজ ভ্যালুকে আমরা সর্বপ্রথম লিখবো। এরপরে ফেজ ভ্যালুর পরে আমরা বের করবো আইএনটি, যদি আইএনটি সূত্রে লাগে তাহলে শুরুতেই আমরা বের করবো আইএনটি। এই আইএনটি বের করার সূত্র হচ্ছে ফেজ ভ্যালু ইনটু কুপন রেট। ফেজ ভ্যালুকে কুপন রেট দ্বারা গুণ করলে আমরা পাবো কি আইএনটি। ঠিক আছে, এখন আইএনটি মানে কি স্যার? আইএনটি মানে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, অর্থাৎ ইন্টারেস্টের কি টাকা। আর আই কি স্যার? আই হচ্ছে ডিসকাউন্ট রেট বা কারেন্ট মার্কেট প্রাইস, বা যেটাকে আমরা কস্ট অফ ইকুইটি। আর এরপর হচ্ছে আরবি মানে কি রিডেমেবল ভ্যালু। এই রিডেমেবল ভ্যালু সম্পর্কে যদি কোনো কথা বলা না থাকে তাহলে ফেস ভ্যালু যে টাকা হবে রিডেমেবল ভ্যালু টাকাটা সেম হবে। সেলস ভ্যালু, এসবি মানে সেলস ভ্যালু, সেলস ভ্যালু সম্পর্কে যদি কোনো কিছু না থাকে তাহলে ফেস ভ্যালুকে আমরা কি ধরবো? সেলস ভ্যালু ধরবো। এরপর লাগবে এনএসবি। এনএসবি মানে কি নিট সেলস ভ্যালু, যার সূত্র হচ্ছে সেলস ভ্যালু মাইনাস আদার কস্ট। এখন এই আদার কস্ট নামে থাকতে পারে অথবা ফুল ডেশন কস্ট নামেও থাকতে পারে। যে কস্টই থাকবে সেটা আমরা সেলস প্রাইস দিয়ে যদি কস্ট বাদ দেই তাহলে আমরা কি পাবো বলো দেখি, এসবি নাকি এনএসবি? এসবি। তাহলে এনএসবি সূত্র কি বলেন তো দেখি। এসবি মাইনাস আদার কস্ট। এসবি মাইনাস আদার কস্ট। এই সিপিটা লাগবে শুধুমাত্র ওয়াইটিসি নির্ণয় করার ক্ষেত্রে। সিপি মানে হচ্ছে কল প্রাইস, এটা কিন্তু সব ক্ষেত্রে লাগবে না, শুধু ওয়াইটিসি ক্ষেত্রে সিপি লাগবে। আর এন মানে কি নাম্বার অফ ইয়ার। তাহলে আমার সাথে সাথে একটু কথা বলেন তো, শুরুতেই আমরা বের করব ফেজ ভ্যালু, প্রশ্ন থেকে বের করব। এবার ফেজ ভ্যালু পরেরটা আমরা কি বের করব? ফেস ভ্যালু বের করব। আইএনটি। আইএনটি বের করার সূত্র কি? ফেস ভ্যালু ফেস ভ্যালু ইনটু কুপন রেট। ফেজ ভ্যালু ইনটু কুপন রেট। গুড। তাহলে আইএনটি মানে কি? আইএনটি মানে কি অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, অর্থাৎ ইন্টারেস্ট কি টাকা। আর আই মানে কি ডিসকাউন্ট রেট বা কস্ট অফ ইকুইটি। আরবি সম্পর্কে যদি প্রশ্নে কোনো কথা বলা না থাকে তাহলে ফেজ ভ্যালুকে কি ধরবো আমরা? আরবি ধরব। সেলস ভ্যালু সম্পর্কে যদি কোনো কথা বলা না থাকে তাহলে ফেজ ভ্যালুকে আমরা কি ধরবো? সেলস ভ্যালু ধরবো। এনএসবি বের করার সূত্র কি? এসবি মাইনাস আদার কস্ট। আর সিপি মানে কল প্রাইস, এন মানে নাম্বার অফ ইয়ার। তাহলে এই প্রথম সূত্রে যেটুকু তথ্য দিয়ে আছে এইটুকু তথ্য যদি আমরা ভালো করে মাথায় রাখতে পারি তাহলে এই ফরম্যাটে আমরা যে কোনো অঙ্কই করতে পারবো। তাহলে আমরা এখানে প্রবলেম 1 নম্বর অঙ্কটা আমরা নিছি কমার্স পাবলিকেশনের বই থেকে। 1 নম্বর অঙ্কটা যদি আমরা করি তাহলে এই ফরম্যাটে আমাদের যে 7টা সূত্র আছে সবগুলো সূত্র আমাদের কি রিভিশন হয়ে যাবে। এজন্য আমি 1 নম্বর সূত্র 1 নম্বর অঙ্কটা তোমাদের A to Z করাইতেছি। আর এক্সারসাইজে যে অঙ্কগুলো আছে এক্সারসাইজের অঙ্কগুলো আমি পরে দিব, আপনারা বাসায় নিজ দায়িত্বে করবেন। ওকে? জি স্যার। এবার আসেন আমরা তাহলে 1 নম্বর প্রশ্নটা একটু করতেছি, সবাই মনোযোগ সহকারে খেয়াল করবেন। লেখা আছে এ 10 ইয়ার্স 12% সেমি অ্যানুয়ালি কুপন বন্ড। বলছে যে একটা বন্ড 10 বছর মেয়াদি, কত পার্সেন্ট কুপন রেট? 12% সেমি অ্যানুয়ালি। সেমি অ্যানুয়ালি মানে গিয়ে 6 মাস পর পর কিস্তি দেয়। তাহলে যদি 6 মাস পর পর 3 মাস পর পর দেয় তাহলে আমরা টাইম ভ্যালু অফ মানি ক্ষেত্রে পড়ছিলাম একটা অতিরিক্ত কি হয় এম, নাকি? জি স্যার। তাহলে সেমি অ্যানুয়ালি ক্ষেত্রে এম এর মানটা কত একটু বলো দেখি।
2 গুড তাহলে আমরা এখান থেকে তিনটা তথ্য পেলাম 1 বছর 10 কুপন রেট 12% এম এর মান হচ্ছে 2 উইথ এ পার ভ্যালু 1000 টাকা এই পার ভ্যালু কথাটা মানে হচ্ছে ফেস ভ্যালু মে বি কল্ড ইন 2 ইয়ার তাহলে এখানে কল্ড এর ক্ষেত্রে আমরা যে ওয়াইটিসি বললাম ওই ওয়াইটিসি ক্ষেত্রে যে এন এর মান লাগবে সেই এন এর মান হচ্ছে 10 আর ওয়াইটিসি বাদে যেখানে এন এর মান লাগবে সেই এন এর মানটা সরি আমি আবার বলতেছি ওয়াইটিসি ক্ষেত্রে এন এর মানটা হচ্ছে 2 আর ওয়াইটিসি বাদে প্রশ্নে যেখানে এন এর মান লাগবে সেই এন এর মানটা হচ্ছে 10 কথা মনে থাকবে জি স্যার ওকে বসে কল ইন 2 ইয়ার এট এ কল প্রাইস 1060 এই কল প্রাইস কি আমরা ওয়াইটিসি কে সিপি দ্বারা প্রকাশ করি ঠিক আছে প্রশ্ন হচ্ছে দা বন্ড সেলস ফর 1100 টাকা তাহলে সেলস মানে হচ্ছে সেলস ভ্যালু assume that the bond has just been issued তাহলে এখান থেকে তথ্যের মধ্যে আমরা প্রথমে পাইছি এন এন এর মানটা কত 10 কুপন রেট কয় পার্সেন্ট 12% এম এর মান কত 2 এখন কোন প্রশ্নে যদি এম এর মান থাকে তাহলে এম এর কাজ হলো দুইটা বলেন তো কি কি এন রে এম দ্বারা গুণ আই রে এম দ্বারা করব আবার গুণ করব আই যেখানে আছে সব আই রে আমরা এম দ্বারা ভাগ করব আর এন যেখানে আছে সেখানে আমরা কি করব বলো দেখি গুণ করব তাহলে আই রে ভাগ আর এন এর কি গুণ ওকে 1000 টাকা কার মান ওয়াইটিসি ক্ষেত্রে কয় বছর 2 বছর আর ওয়াইটিসি ক্ষেত্রে সিপি দিয়ে আছে 1060 আর সেলস ভ্যালু প্রশ্নে কত দিয়ে আছে 1100 এখন আমাদের প্রশ্নে চারটা প্রশ্ন করছে প্রথম প্রশ্নটা বলছে হোয়াট ইজ দ্য বন্ড ইল টু ম্যাচুরিটি কথা মানে কি ওয়াইটিএম তাহলে ওয়াইটিএম এর সূত্র কি আইএনটি প্লাস আরবি মাইনাস এনএসবি ভাগ এন ডিভাইডেড বাই আরবি প্লাস এনএসবি ভাগ 2 ইনটু কি 100 তাহলে এটা করার জন্য আমাদের কিছু ওয়ার্কিং করতে হবে তাহলে প্রথমে আমরা দেখব যে প্রশ্নের ফেজ ভ্যালু কত দিয়ে আছে বলো দেখি 1000 ফেজ ভ্যালু পরে আমরা আইএনটি বের করব যার সূত্র কি ফেজ ভ্যালু ইনটু কি রেট কুপন রেট তাহলে কুপন রেট দিয়ে আছে 12% তাহলে হবে 120 আর আমাদের প্রশ্নে যেহেতু এম আছে আমরা বলছি আই রে ভাগ করতে আর এর কি করতে হবে গুণ করতে হবে এজন্য ওই আইএনটি এর মান যে 120 তার এম এর মান 2 দ্বারা ভাগ করা হয়েছে কত 60 আইএনটি এর পরে লাগে আরভি মানে কি রিডেমেবল ভ্যালু এই রিডেমেবল ভ্যালু নিয়ে আমাদের প্রশ্নে কোনো কথা বলা নাই তাহলে ফেজ ভ্যালুকে কি ধরবো রিডেমেবল ভ্যালু ধরবো ওকে এরপর হলো এসবি মানে সেলস ভ্যালু কি সম্পর্কে কোনো কথা বলা আছে না অবশ্যই বলা আছে 1100 এরপরে এনএসবি শুধু এসবি মাইনাস কি আদার কস্ট তাহলে এসবি দিয়ে আছে 1100 আর আদার কস্ট নিয়ে আমাদের প্রশ্নে কোনো কথা বলা নাই তার মানে 0 তাহলে এনএসবি কত হলো 1100 আর এন এর মানটা 2 এইটা শুধুমাত্র ওয়াইটিসি ক্ষেত্রে আর সকল ক্ষেত্রে এর মান কয় বছর 10 বছর 10 আর ওই যে এম এর মান যে 2 এইজন্য 2 দ্বারা কি করা হয়েছে গুণ করা হয়েছে তাহলে হিয়ারটা কি আমরা সবাই বুঝতে পারছি এখানে জি স্যার কারো কোনো সমস্যা আছে না স্যার নাই ওকে আইএনটির মান 60 আরবির মান 1000 এনএসবি 1100 এন এর মান 20 আরবি 1000 এনএসবি 1100 ভাগ 2 ইনটু 100 ক্যালকুলেশনের মান পাইলাম 5.24 এখন এই 5.24 বের করার ক্ষেত্রে আমরা আই এর মান এবং এন এর মানটা ওই যে এম এর কাজ করার পর দিছিলাম না তার মানে এখানে যে আমাদের আইএনটি তে নিছি এটা হলো 6 মাসেরটা নিছি এখানে যে এন যে হইছে এটা হলো 6 মাসে এন হইছে কিন্তু আমরা জানি নরমালি পার্সেন্টেজ সাধারণত কি এক মাসে হয় নাকি 6 মাসে হয় নাকি নরমালি 1 বছর হয় 1 বছর এক বছর হয় এর জন্য মনে রাখবেন যেখানে পার্সেন্টেজ আছে যে প্রশ্নে অ্যানসার পার্সেন্টেজ সেই অঙ্কে যদি এম এর মান থাকে তাহলে সেক্ষেত্রে ওই পার্সেন্টেজটাকে আমাদের অ্যানুয়ালি করতে হবে যদি অ্যানুয়ালি না করি তাহলে আমার অঙ্কটা কি ভুল কেউ যদি 5.24 এই পর্যন্ত রেখে অ্যানসার করে চলে আসেন তাহলে তার অঙ্কটা কি ভুল সে 0 পাবেন এজন্য কথা মনে রাখতে হবে পার্সেন্টেজ রিলেটেড অঙ্ক করার ক্ষেত্রে যদি এম এর মান থাকে তাহলে এম এর মান দ্বারা শেষে কি করতে হবে গুণ করতে হবে এজন্য লিখছি সো অ্যানুয়ালি ওয়াইটিএম 5.24 * 2 = 10.48
অর্থাৎ এই প্রথম যে রেটটা এটা হলো 6 মাসেরটা, কিন্তু পরে যে রেটটা এটা হলো 1 বছরের রেট। ওয়াইটিএমটা ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। ওকে, এবার 2 নাম্বারটা বন্ডের কারেন্ট ইল্ড যার সূত্র কি আইএনটি ডিভাইডেড সেলস প্রাইস। তাহলে আইএনটির মান আগে থেকে 60 পাইছি, আর সেলস প্রাইস আমাদের প্রশ্নে দিয়ে আছে কত 1100 ইনটু 100 ক্যালকুলেশন করে মান পেলাম 5.45। এটা তো পার্সেন্টেজ, তাহলে এটা কি করতে হবে 1 বছরে কনভার্ট করতে হবে। এর জন্য 4.54 এর 2 দ্বারা গুণ করে 10.90। কারেন্ট ইল্ডটা ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। স্যার। এবারে ক্যাপিটাল গেইন বা লস। ক্যাপিটাল গেইন বা লসের সূত্র দুইটা, একটা ওয়াইটিএম মাইনাস কারেন্ট ইল্ড, আর এটা কি সেলস প্রাইস মাইনাস কি সেলস প্রাইস মাইনাস কি কল প্রাইস। তাহলে আমাদের Call প্রশ্নে price। 1 নম্বরে ওয়াইটিএম পাইছি, 2 নম্বরে কারেন্ট ইল্ড। যেহেতু প্রথমটা সূত্র পাইছি অতএব আমাদের 2 নাম্বারটা অ্যাপ্লাই করা দরকার নেই। তাহলে আমাদের ওয়াইটিএম 10.48, কারেন্ট ইল্ড 10.90, দুইটা বিয়োগ ফল যেহেতু মাইনাস এইজন্য এটা হচ্ছে ক্যাপিটাল লস। ঠিক আছে, ক্যাপিটাল গেইনের পরিবর্তে আপনারা ক্যাপিটাল লস লিখবেন। ঠিক আছে, জি স্যার। ওকে। এই যে ব্র্যাকেট দিয়া কথাটা মানে হচ্ছে লস। তাহলে 3 নাম্বার রিকোয়ারমেন্টে কি ক্লিয়ার? জি জি স্যার। স্যার। ওকে, 4 নাম্বারটা প্রশ্ন বলছে ইল্ড টু কল। ইল্ড টু কল মানে কি ওয়াইটিসি। তাহলে ওয়াইটিসি কে দিনের মান কত 10 হবে না 2 হবে? 2 হবে। তাহলে এই ওয়াইটিএম এর সূত্রটা ওয়াইটিসি এর সূত্রটা সেম, শুধু পরিবর্তন দুই জায়গায়। বলতো কোন কোন ক্ষেত্রে পরিবর্তন? আরবি এর জায়গায় স্যার এন হবে। আরবি এর পরিবর্তন হবে কি সিপি, আর এনটা 10 এর পরিবর্তন হবে কত? 2। আর বাদ 2 বাকি স্যার। যা আছে আগের মতো। দেখেন সেই ফেজ ভ্যালু 1000, আইএনটি সেই 120 এর 2 দিয়ে ভাগ করে 60। এখন আরবির পরিবর্তন হবে কি সিপি। তো সিপি আমাদের প্রশ্নে সরাসরি দিয়েছিল 1000 কত 60, এজন্য সিপি 1060। এসবি আগেরটাই, এনএসবি আগেরটাই। এন আগে ছিল 10 বাট এখন কত 2, আর এম এর মান কত 2। 2, এই জন্য এন সমান কত হয়েছে 4। বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। এন কিন্তু আমাদের জন্য 2, আর এম আমাদের আগে থেকে ছিল কত 2। এই জন্য এখানে মান বসাইছি, তাহলে ক্যালকুলেশনের মান হবে 4.63। এটা হলো 6 মাসের, আমাদের বের করতে 1 বছর চলেছে। সো অ্যানুয়ালি ওয়াইটিসি এটাকে 2 দ্বারা গুণ করেছে 9.26। তাহলে এই 9.26 হচ্ছে আমাদের প্রকৃত অ্যান্সার। ঠিক আছে, এখন আপনারা সবাই সুন্দর করে 1 নাম্বার প্রশ্নটা দেখেন। যদি কারো কোনো কনফিউশন থাকে আমার সাথে কথা বলেন। তাহলে এই ওয়াইটিএম নির্ণয় করার জন্য প্রথমে লাগে ফেজ ভ্যালু। ফেজ ভ্যালু দিয়ে আছে কত 1000। এরপরে আমরা কি বের ফেজ ভ্যালু পরে কি বের করি আমরা আইএনটি। আইএনটি। ঝটপট অ্যান্সার দিতে হবে। এই 1000 এর আইএনটি কুপন রেট 14%, 140 টাকা। এবার লাগবে আরবি। আরবি কি আমাদের প্রশ্নে দিয়ে আছে নাকি ফেসবুকে আরবি ধরবো? ধরবো। ফেসবুকে আরবি ধরবো। ওকে, এরপরে সেলস ভ্যালু আছে না নাই? আছে স্যার। আছে। এবারে এনএসবি সেলস ভ্যালু মানে আদার কস্ট। আদার কস্ট কি আমাদের প্রশ্নে আছে না নাই? নাই। নাই, তাহলে সেলস ভ্যালুই হবে এনএসবি নাকি? এরপরে বছর কয় জি বছর? স্যার। 5 বছর। এখন কি ওয়াইটিএম পারবেন? জি স্যার পারবো। জি স্যার পারবো। এরপরে ওয়াইটিএম সর্বশেষ অঙ্কটা 4 নাম্বার অঙ্কটা করে আমি ওয়াইটিএম শেষ করব, মানে আর ওয়াইটিএম করাবো না। 4 নাম্বার অঙ্কটা ভালো করে খেয়াল করেন। বলছে এ 10% 5 ইয়ার বন্ড অফ 10,000 টাকা হ্যাজ বিন ইস্যু এট এ 5% ডিসকাউন্ট। তাহলে ইস্যু করছে 5% ডিসকাউন্ট। ইস্যু মানে হচ্ছে সেলস ভ্যালু। তাহলে যখন সেলস ভ্যালু সময় বলছে তখন 5% ডিসকাউন্টের কথা বলছে। এন্ড রিডিমেবল এট 7.5% প্রিমিয়াম। রিডিমেবল মানে রিডিমেবল ভ্যালু মানে আরবি সম্পর্কে ডিডাকশন বলা আছে যে 7.5% প্রিমিয়াম মানে কি উধিহার, আর এখানে 5% ডিসকাউন্ট মানে কি ভাটা। ইফ ফুলটেশন কস্ট 2%, ফুলটেশন কস্ট মানে আদার কস্ট। বলছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ওয়াইটিএম অফ দিস বন্ড। তাহলে ওয়াইটিএম বের করতে বলছে। এন্ড ওয়াইটিএম বের করার জন্য শুরুতেই আমরা কি জানি কি লাগবে? ফেস ভ্যালু কত দিয়ে আছে 10,000। এরপরে লাগবে আইএনটি। আইএনটি 10,000 কয় পার্সেন্ট হবে? 10%। 10%। ওকে, আইএনটি গেল। এরপরে লাগবে হচ্ছে আরভি। আরভি সম্পর্কে প্রশ্নে বলা আছে 5% ডিসকাউন্ট। মনে রাখবে ডিসকাউন্ট বা প্রিমিয়াম সবসময় 100 এর সাথে কম্পেয়ার করব। ডিসকাউন্ট যদি থাকে 100 এর সাথে বাদ দিব, আর প্রিমিয়াম যদি থাকে তাহলে 100 এর সাথে আমরা কি করব যোগ করব। তাহলে এখানে যেহেতু 5% ডিসকাউন্ট আছে তাহলে 105 হবে নাকি 95 হবে?
95%। 95%। তাহলে আমাদের সেলস ভ্যালু হবে ফেস ভ্যালুর 95%। তাহলে ফেস ভ্যালু 10,000, 10,000 কত পার্সেন্ট? 95%। 4 নম্বর অঙ্কটা আমি একটু হিয়ারটা শুধুমাত্র দেখাবো। এই দেখেন, সেলস ভ্যালু 1000 এর 95% মানে 9500 টাকা। বুঝা গেছে? জি স্যার, আবার একটু বলতেন। আমি আবার বলতেছি, ইস্যু মানে হচ্ছে সেলস ভ্যালু, এই সময় বলছে 5% ডিসকাউন্ট। ডিসকাউন্ট মানে কি? বাট্টা মানে কম পাইছে। তাহলে পার্সেন্টেজ মানে 100, 100 এর সাথে ডিসকাউন্ট যদি থাকে তাহলে সেটা বিয়োগ করবেন। আর প্রিমিয়াম মানে উদিহার, উদিহার মানে বেশি পাওয়া, প্রিমিয়াম থাকলে আমরা যোগ করব। তাহলে 5% ডিসকাউন্ট মানে 100 এর সাথে 5 কি যোগ করে বিয়োগ করব? বিয়োগ করব। তাহলে 95% হয়েছে। তাহলে ইস্যু প্রাইস 10,000, 95%। এবং রিডিমেবল হলো 7.5% প্রিমিয়াম বলছে। তাহলে এই 7.5 কি যোগ করব না বিয়োগ করব? যোগ করব। তাহলে কত হবে? 107.5, তাই তো? তাহলে দেখছি রিডিমেবল ভ্যালু 10,000 × 107.5 সমান 10,750। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে ফেস ভ্যালু আইএনটি আরবি এনএসবি সে এবং এনএসবি সেলস ভ্যালু মাইনাস আদার কস্ট। সেল ভ্যালু 9,520, এখন আদার কস্ট সম্পর্কে প্রশ্নে বলা আছে ফুল টেশন কস্ট 2%। এখন এটা কিন্তু আমরা 107 এর যোগ বিয়োগ করতে যাই না, 107 এর শুধুমাত্র যোগ বিয়োগ করবেন প্রিমিয়াম এবং কি ডিসকাউন্ট। ঠিক আছে? আবার আবেগের ঠেলায় যদি করে আসেন যে এটা যদি প্রিমিয়াম ধরে বলে 102% করেন অথবা ডিসকাউন্ট ধরে 98% করেন তাহলে অঙ্ক কিন্তু ভুল। এখন এই ফুল টেশন কস্টটা নরমালি ফেস ভ্যালু উপর ধরতে হয়। তবে যদি কখনো প্রশ্নে বলা থাকে সেলস ভ্যালু উপর ধরো তাহলে আমরা সেলস ভ্যালু উপর ধরবো। আর যদি কোনো কিছু বলা না থাকে তাহলে কার উপর ধরবো? সবসময় ফেস ভ্যালু উপর ধরবো। তাহলে ফেস ভ্যালু 10,000 এর 2%। তাহলে 10,000 এর 2% হবে 200 টাকা। তাহলে 9,500 থেকে 200 বাদে 9,300 টাকা। ঠিক আছে এনএসবিটা? জি স্যার। জি স্যার। আর এন এর মান হচ্ছে 5। এই অঙ্কের খেলাটা হচ্ছে এই কে জানে কার জানি নেটওয়ার্ক সমস্যা। এখন আনমিউট হয়ে কি আসছো? শেয়ার কথা বলো না। তোমার নেটওয়ার্কের সমস্যা বা হেডফোনের সমস্যা। এই 107% কেন হইলো? এখানে 95% কেন হইলো? আর এনএসবির যে এখানে 9,300 টা কিভাবে হয়েছে এটা বোঝা। এই তিনটা জিনিস যে ভালো করে বুঝবে সেই হচ্ছে এই অঙ্কটা পারবে। কথা কি বুঝেই পারছি সবাই রে? জি স্যার। জি স্যার। ওকে, মনে রাখেন এটা। এবারে 5 নাম্বার অঙ্কটা হচ্ছে এই যে 2 নাম্বার অঙ্কের হুবহু অঙ্ক। তাহলে এটা আমি আর পড়াইলাম না। 6 নাম্বার অঙ্ক হচ্ছে 1 নাম্বার অঙ্কের হুবহু অঙ্ক। ঠিক আছে? তাহলে বলতো এই অঙ্কে আমাদের এম এর মান কত? 2। এম এর মান 2। তাহলে আমাদের যে কটা বের করব প্রত্যেকটা কিন্তু পার্সেন্টেজ। আমরা সবগুলো কি শেষে আমরা কি করব? 2 দ্বারা কি করতে হবে বলো দেখি? গুণ করতে হবে। স্যার। তাহলে আমাকে বলেন এই yield to maturity, এই yield to maturity এর ক্ষেত্রে আমাদের n এর মান কত হবে? 10 না 4? 10। আর yield to cold এর ক্ষেত্রে 4। 4 হবে আর স্যার। উভয় ক্ষেত্রে তো m এ আছে, m দ্বারা গুণ করবে না, ওটুকু না বললাম। তাহলে 6 নাম্বার পারবো? জি স্যার পারবো। জি স্যার পারবো। ওকে, 7 নম্বর অঙ্কটা একটু আগে আমরা যে অঙ্কটা করলাম এই যে 4 নম্বর অঙ্কের মতো একটুখানি বলেন। 12% 10 বছর 5,000 টাকা, ইস্যু বলছে 5% ডিসকাউন্ট। তাহলে সেলস ভ্যালুর ক্ষেত্রে কত পার্সেন্ট হবে বলেন তো দেখি? 95। আর রিডিমেবলের সময় হচ্ছে 5% প্রিমিয়াম। তাহলে রিডিমেবলের ক্ষেত্রে কত হবে? 105। আর ফুল টেশন কস্ট 2% ধরবো সবসময় কার উপরে? ফেস ভ্যালু উপরে নাকি? ভ্যালুর উপরে। জি স্যার। তাহলে পারবো? জি স্যার। জি স্যার পারবো। পারবো ইনশাআল্লাহ। ওকে, 8 নাম্বার অঙ্কটা সবার পরে করাবো। এই যে 9 নাম্বার অঙ্কটা দেখেন, এখানে বলছে বন্ডের ভ্যালু বের করো। প্রথমবার বলছি ইয়ারলি। ইয়ারলি মানে কি? এম এর মান 1। তাহলে কোনো কিছু 1 দ্বারা গুণ এবং ভাগ করলে কোনো পরিবর্তন হয় না। তার মানে ইয়ারলির ক্ষেত্রে এম এর মান দিয়ে আর না দিয়ে কি একই কথা। আর দ্বিতীয় বলছে বি মান্থলি। বি মান্থলি মানে কয় মাস পর পর বলেন তো দেখি? প্রতি মাস 6 মাস পর পর 6 মাস পর পর বি মান্থলি মানে 6 মাস পর পর না 2 মাস পর পর? 2 মাস পর। 2 মাস পর পর 2 মাস। আর সেমি অ্যানুয়ালি মানে 6 মাস পর পর। হ্যাঁ, বি মান্থলি মানে 2 মাস পর। তাহলে এম এর মান কত বলো দেখি? 6। 6 ঠিক আছে? তাহলে বন্ডের ভ্যালু বের করব। প্রথম দিয়ে আছে ফেস ভ্যালু, কুপন রেট, ডিসকাউন্ট রেট মানে আই এর মান, আর ম্যাচুরিটি পিরিয়ড মানে এন এর মান। তাহলে আমাদের এন এর মানও আছে আবার কুপন রেটও দিয়ে আছে। তাহলে বন্ডের ভ্যালু কত নম্বর সূত্র অ্যাপ্লাই করব আমরা?
এক নাম্বারটা স্যার। এক নাম্বার। কয়বার সূত্র অ্যাপ্লাই করতে হবে? দুইবার। প্রথমে এম এর মান নাই, দ্বিতীয়বার এম এর মান কত বলো দেখি? 6 স্যার। এখন দেখো বন্ডের ভ্যালু কিন্তু টাকা। আবার এটা আবেগে ঠেলাইটা করে না যে মান যা হবে তারা আবার ওই যে প্রথমটার ক্ষেত্রে 1 আর দ্বিতীয় ক্ষেত্রে 6 দ্বারা গুণ করতে যায় না কিন্তু, কারণ বন্ডের ভ্যালু তো টাকা নাকি, যা বের হবে তাই অ্যান্সার। কথা কি বুঝছেন? জি স্যার। জি স্যার। আমার কথা কি সবাই বুঝছেন না বুঝেন নাই? কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, 10 নম্বর অঙ্কটা এক্সারসাইজ মানে প্রবলেম 1 এর অঙ্ক। এই যে 11 নম্বর অঙ্কটা এইমাত্র করলাম, 6% ডিসকাউন্ট, 4% প্রিমিয়াম, কত পার্সেন্ট আপনারা জানেন। 12 নম্বর অঙ্কটাও হচ্ছে আমাদের কারেন্ট ইল্ড দেওয়া আছে, হুইচ ইজ দ্য বন্ড ইল্ড টু ম্যাচুরিটি। তাহলে আমাদের ইল্ড টু ম্যাচুরিটি মানে কার মান বের করতে হবে বলুন দেখি? YTM এর মান স্যার। ওয়াইটিএম বের করতে হবে। আর 13 নম্বর প্রশ্নটা, এটা 2018 সালে প্রশ্নে বলছে যে ফেস ভ্যালু অফ দ্য প্রিফারেন্সিয়াল। ওখানে আমরা যা পড়া সব হলো বন্ডের, আর এটা হলো প্রিফারেন্সিয়াল। প্রিফারেন্সিয়ালে বলছে হক বিস্কিট এর টাকা হচ্ছে 1000, অর্থাৎ প্রিফারেন্সিয়ালে ফেস ভ্যালু দিয়ে আছে 1000। 8% পারপিচুয়াল প্রিফারেন্ট ডিভিডেন্ড। বন্ডের ক্ষেত্রে যেখানে কুপন রেট হয়, প্রিফারেন্ট ডিভিডেন্ডের ক্ষেত্রে সেখানে হয় প্রিফারেন্ট ডিভিডেন্ড অর্থাৎ পিডি। তাহলে এই 8% হচ্ছে পিডির পার্সেন্টেজ। অপরচুনিটি কস্ট 13%, দ্যাট মিন্স আই এর মান 13%। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ প্রিফারেন্স স্টক? প্রিফারেন্স স্টকের প্রেজেন্ট ভ্যালুটা কত? প্রিফারেন্স স্টকের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে কেপি সমান সমান, কেপি মানে কস্ট অফ প্রিফারেন্স স্টক, যার সূত্র কি? পিডি ডিভাইডেড বাই P0 মাইনাস এফসি। এন্ড কেপি মানে কি? কস্ট অফ প্রিফারেন্স শেয়ার, যার মান আমাদের প্রশ্নে দেওয়া আছে 13%। পিডি হচ্ছে প্রিফারেন্ট ডিভিডেন্ড, যেটা ফেস ভ্যালু ইনটু আমরা আইএনটি বের করতাম ফেস ভ্যালু ইনটু কুপন রেট, বাট প্রিফারেন্সিয়াল ক্ষেত্রে ফেস ভ্যালু ইনটু কি হবে? প্রিফারেন্ট ডিভিডেন্ড সমান সমান হবে কি? পিডি। P0 মানে হচ্ছে সেলস প্রাইস, যেটা আমাদের প্রশ্নে বের করতে হবে। সেলস প্রাইস মানে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। আর এফসি মানে হচ্ছে ফ্লোটেশন কস্ট। এফসি মানে কি কস্ট বলো দেখি? ফ্লোটেশন কস্ট। ফ্লোটেশন কস্ট, যেটা আমাদের প্রশ্নে ফ্লোটেশন কস্ট হবে কোনো কথা, তার মানে ফ্লোটেশন কস্ট হচ্ছে 0। তাহলে এখানে এই যে সূত্রটা কেপি মান দেওয়া আছে, পিডি আমরা বের করব, পিডি আমরা বের করতে পারবো 1008%। P0টা আমরা এখান থেকে বের করে নিব, ঠিক আছে? তাহলে 13 নম্বর অঙ্কটা আমি একটু দেখাই। এই যে 13 নম্বর 10, এই দেখেন 13 নম্বর অঙ্কটা, কেপি 13% দিয়ে আছে, তাহলে 0.13, পিডি 1008%, 80 টাকা। P0 আমরা বের করবো, আর এফসি আমাদের নাই, এজন্য 0। এখন আড়াআড়ি গুণ করে P0 মান বের করছি 615.38, ঠিক আছে? জি স্যার। ওকে, আর এটা হচ্ছে দ্বিতীয়টা। দেখেন এখানে বলা আছে যে এবিসি কর্পোরেশন হ্যাজ জাস্ট ইস্যু বন্ড দ্যাট 9% কুপন রেট পেড সেমি অ্যানুয়ালি। সেমি অ্যানুয়াল মানে এম এর মান কত? 2। The bond maturity 8 years, have a face value 1000 টাকা, yield to maturity 8.5%. What is the price of the bond? বন্ডের প্রাইস বের করতে বলছে, অর্থাৎ বন্ডের ভ্যালু। বলা তো দেখি বন্ডের ভ্যালু সূত্র কয়টা? তিনটা স্যার। তিনটা। তাহলে এই অঙ্কের জন্য কোনটা অ্যাপ্লাই করব? কত নাম্বার সূত্র অ্যাপ্লাই করব? স্যার 1 নাম্বার। 1 নাম্বার। কুপন রেট আছে, বছর আছে। ওকে, 1 নাম্বারের জন্য প্রথমে লাগে আইএনটি। তাহলে আইএনটি আমরা বের করব ফেস ভ্যালু ইনটু কুপন রেট, তাহলে ফেস ভ্যালু 1000, যার 8% কুপন রেট। ওকে, এরপরে সূত্র 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস আই পাওয়ার। এই এখন মিউট কি আছে? আনমিউট কি আছে? 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস আই পাওয়ার এন। এই আই মানে হচ্ছে কুপন, এই আই মানে কি? ডিসকাউন্ট রেট বা কস্ট অফ ইকুইটি বা কস্ট অফ বন্ড। এই যে আয়ের মানটা, এই আয়ের মানটা আমাদের প্রশ্নে নাই। অনেকে মনে করবে 8.5% আয়ের মানটা না, 8.5% কি? ইল্ড টু ম্যাচুরিটি, অর্থাৎ কার মান বলো দেখি? ইল্ড টু ম্যাচুরিটি আমরা কি দ্বারা প্রকাশ করি? ওয়াইটিএম। ওয়াইটিএম, ঠিক আছে?
তাহলে আমাদের প্রশ্নে কিন্তু YTM ওই আয়ের মানটা দেয়া নাই। তাহলে আমাদের প্রশ্নে যে ওয়াইটিএম দিয়ে আছে এই ওয়াইটিএম এর সূত্র দিয়ে আমরা সরাসরি দেখেন এই যে আমরা আইএনটি আমাদের প্রশ্নে বের করতে বলছে কি হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য বন্ড, বন্ডের ভ্যালু বের করতে বলছে না। তাহলে বন্ডের ভ্যালু সূত্র তো আমরা এটাই জানি, ঠিক আছে না? জি স্যার। এক নম্বর সূত্রটা যা ফেস ভ্যালু 1000 টাকা দিয়ে আছে, 1000 এর 9% 90 টাকা। আরবি ফেস ভ্যালু কি আরবি ধরছে, এন হচ্ছে 8 বছর, আর আই আই মানে কি, আই মানে হচ্ছে ডিসকাউন্ট রেট বা ক্যাপিটালাইজেশন রেট নাকি? ও আচ্ছা, হ্যাঁ ঠিকই আছে। এখানে ওয়াইটিএম মানে ইল্ড টু ম্যাচুরিটি, ইল্ড টু ম্যাচুরিটি, তারপরে কস্ট অফ ডেপ্ট, কস্ট অফ ইকুইটি সব একই কথা, মানে 8.5% দিয়ে আছে। তাহলে এই 8.5 রে আমরা 100 দ্বারা যদি ভাগ করি মান পাবো 0.085। আর আমাদের প্রশ্নে যেহেতু এখানে সিমিয়ানুয়ালি ছিল এজন্য এম এর মান হচ্ছে 2। তাহলে 2 দ্বারা এটাকে ভাগ করব, এন এর গুণ করব, আবার এই আই এর আমরা কি করব ভাগ করব। আই যেখানে যেখানে আছে সেখানে সেখানে ভাগ করব, আর এন যেখানে যেখানে আছে সেখানে আমরা কি করব গুণ করব। ঠিক আছে, হিয়ারটা কি বুঝছেন? জি স্যার। জি স্যার। তাহলে আই মানে কি ডিসকাউন্ট রেট, কস্ট অফ ইকুইটি, কস্ট অফ বন্ড, ইল্ড টু ম্যাচুরিটি সব হচ্ছে আই এর মান। তাহলে 14 নম্বর অঙ্কটা কি পারবো আমরা? জি স্যার। ওকে, তাহলে 14 নাম্বার পর্যন্ত আমাদের ফরম্যাট এক ছিল, আগামী ক্লাসে আমরা ফরম্যাট 2 শুরু করব। এর মধ্যে আমাদের একটা বাকি আছে, সেটা হচ্ছে 8 নাম্বার প্রশ্নটা। 8 নাম্বার প্রশ্নটা একটু ডিফারেন্স, এটা একটু দেখেন। বসে বলছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য বন্ড, তাহলে বন্ডের ভ্যালু বের করতে হবে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। এই যে ইউজিং কথাটা বইলা আমাদের এখানে একটু মাইট দিচ্ছে। ইউজিং বলছে যে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি এবং প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এই দুইটা ব্যবহার করে আমাদের বন্ডের ভ্যালু বের করতে হবে। আমরা বন্ডের ভ্যালু যে তিনটা সূত্র জানি, ওই তিনটা সূত্রের মধ্যে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, অ্যানুইটি বা প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর দিয়ে আমাদের কোনো সূত্র নেই। তাহলে এই দুইটা অ্যাপ্লাই করে আমাদের যে সূত্রটা বন্ডের ভ্যালু, সেই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। ওই তিনটার একটা সূত্র অ্যাপ্লাই করলে কাজ হবে না। তাহলে যখন প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি এবং প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর ব্যবহার করে যখন বন্ডের ভ্যালু বের করতে বলবে, তখন সেক্ষেত্রে সূত্র হচ্ছে ইন্টারেস্টের প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি দ্বারা গুণ করতে হবে, প্লাস আরবি কে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে সূত্র কি আইএনটি ইনটু কি প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি, আরেকটা কি রিডিমেবল ভ্যালু ইনটু কি প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর। তাহলে এখন দেখি আমাদের প্রশ্নের মান কি আছে। প্রথমে লেখা আছে ইন্টারেস্ট অফ দ্য বন্ড, তাহলে বন্ডের সুদ সরাসরি দেওয়া আছে, অর্থাৎ আইএনটির মানটা আমাদের প্রশ্নে সরাসরি দেওয়া আছে। ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া আছে 12, অর্থাৎ এন এর মান। রিডিমেবল ভ্যালু দেওয়া আছে 1500, অর্থাৎ এই আরবির মানটাও প্রশ্নে কি সরাসরি দেওয়া আছে। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, অর্থাৎ আই এর মান দেওয়া আছে কত পার্সেন্ট, 15%। তাহলে আমাদের এই আইএনটি এবং রিডিমেবল ভ্যালু দুইটাই দেওয়া আছে, আমাদের শুধুমাত্র প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি এবং প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টরটা বের করতে হবে। তাহলে প্রথমেই প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি, এটা আগে একটু দেখাই। আমরা প্রেজেন্ট ভ্যালু কিস্তি সূত্র পড়ছিলাম, মনে আছে সবার প্রেজেন্ট ভ্যালু কিস্তি সূত্রটা? যার মনে নাই সে সূত্রটা একটু দেখেন। সূত্র হচ্ছে a ইনটু 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস i পাওয়ার n ডিভাইডেড বাই i। এটা হলো বছরের শেষে যদি থাকে, আর শুরু যদি থাকে তাহলে একটা 1 প্লাস i দ্বারা কি করতে হয়, গুণ করতে হয়। আমাদের প্রশ্নের শুরু বা শেষ নাই, এই জন্য আমরা শেষ দিয়ে করব। এই জন্য প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি সূত্রটা আমরা লিখব 1 প্লাস i ছাড়া। 8 নম্বর অঙ্কটা কই, এই যে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টরের সূত্র আছে a ইনটু 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস i পাওয়ার n ডিভাইডেড বাই i। এখানে এর পরিবর্তে লেখা হয়েছে 1, কারণ আমরা টাইম ভ্যালু অফ মানি ক্ষেত্রে বলছি 1 টাকার বর্তমান মূল্য। এখানে কিস্তি বলতে হচ্ছে 1, আর এখানে 1 টাকা যা আছে তাই, শুধু আয়ের মানটা, আয়ের মান ছিল 15%, তাহলে 15 ভাঙাইছি। আর এন এর মান হচ্ছে 12 বছর প্রশ্ন ছিল, নিচে আয়ের মান হচ্ছে 15। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান পাবো 5.42%। তাহলে অ্যানুইটি দেখে আমরা কিস্তি সূত্র অ্যাপ্লাই করছি। আর প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর আমরা জানি
কিস্তির টাইম ব্লক মানে ক্ষেত্রে পড়ছিলাম এককালীন ক্ষেত্রে যার মান থাকে তার বিপরীত সূত্র নাকি প্রেজেন্ট ভ্যালুর সূত্রটা কি ছিল একটু বলেন তো দেখি প্রেজেন্ট ভ্যালু এককালীন সূত্র কি আপনাদের মনে আছে FB divided by 1 plus I power n. গুড FB ডিভাইডেড 1 প্লাস I পাওয়ার কি n এখানে FB বলতে হলো বর্তমান ভবিষ্যৎ মূল্য যেটা যেহেতু আমরা ফ্যাক্টর বের করতেছি এর জন্য হচ্ছে আমরা সবসময় 1 টাকার মান বের করব এর জন্য FB এর পরিবর্তে মান লেখা হয়েছে কত 1 নিচে 1 প্লাস I এর মান সেই 15 আর n এর মান হচ্ছে 12 এটাকে ক্যালকুলেশনের মান পাবো 0.15 তাহলে ফ্যাক্টরিং যখনই বের করব তখন কয় টাকার মান বের করব আমরা বলো তো দেখি 1 টাকা। এর জন্য এই অ্যানুইটির ক্ষেত্রে অ্যানুইটির মান হচ্ছে 1 এই এককালীনের ক্ষেত্রে ফেজ ভ্যালুর মান হচ্ছে কত 1 তাহলে এই যে দুইটা মান যে বের করলাম এই দুইটা মানের মধ্যে আপনাদের কারো কোনো কিছু নিয়ে প্রশ্ন আছে কিনা বলেন না স্যার তাহলে এই প্রথম সূত্রটা কোন সূত্র বলো দেখি প্রেজেন্ট ভ্যালুর কিস্তি সূত্র আর দ্বিতীয়টা কি প্রেজেন্ট ভ্যালু কি সূত্র বলো দেখি এককালীনের সূত্র ঠিক আছে ফোর্থ ইয়ার কিন্তু সেই ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ারের একটা কম্বিনেশন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার এই চারটার কম্বিনেশন তাহলে আমরা এখানে ইন্টারেস্ট ইনটু প্রেজেন্ট ইন্টারেস্ট ফ্যাক্টরের মান পাইছি 5.42 রিডিম ভ্যালু ইনটু প্রেজেন্ট বা ইন্টারেস্ট ফ্যাক্টরের মান পাইলাম 0.19 ক্যালকুলেশনের মান হবে এটা মানে এইটুকু ব্যাপার না ব্যাপার হচ্ছে এইটুকু মনে রাখা তাহলে এইটুকু মনে রাখবো কিভাবে এইটুকু ফুল মিনিংটা একটু বলেন তো দেখি একজনে PVIF এর ফুল মিনিং কি প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি অ্যানুইটি এই সূত্রটা অ্যানুইটি মানে তো কিস্তি তাহলে প্রেজেন্ট ভ্যালুর কিস্তির সূত্র আমরা অ্যাপ্লাই করছি আর PVIF মানে কি প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর তাহলে প্রেজেন্ট ভ্যালুর সূত্র আমরা অ্যাপ্লাই করব প্রেজেন্ট ভ্যালুর সূত্র একজনে বললো ফিউচার ভ্যালু ডিভাইডেড 1 প্লাস I পাওয়ার তাহলে এখানে যেহেতু ফ্যাক্টর মানে ফিউচার ভ্যালু মান হচ্ছে 1 টাকা এইজন্য এখানে 1 দিয়ে হয়েছে তাহলে এই দুইটা সূত্র আমাদের আশা করি মনে থাকবে যদি মনে না থাকে তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবেন না ঠিক আছে জি স্যার ওকে তাহলে এই 8 নম্বর অঙ্কটা কি আমরা পারবো এখন জি স্যার পারবো ওকে তাহলে 8 নম্বর অঙ্কটা আমাদের শেষ তাহলে আমরা ফরম্যাট 1টা শেষ করলাম আমরা আগামী ক্লাসে ফরম্যাট 2 শুরু করব ফরম্যাট 1 এ যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের প্রশ্নের অ্যানসার দিয়ে আমি ফরম্যাট 2 শুরু করব ঠিক আছে জি স্যার ওকে তাহলে আজকের এখন ক্লাস এখানেই থাকবে আপনাদের